নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। 21শে জুলাই শহীদ স্মরণ অনুষ্ঠান, যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবার তার কর্মসূচি, তার নতুন পরিকল্পনা সব কিছুই এক সুরে বেঁধে দেন। আর সামনে 2026-এর বিধানসভা নির্বাচন, আর এই মঞ্চ থেকেই সেই বিধানসভা নির্বাচনের আগে দলের রূপরেখা ঠিক করে দিলেন, আন্দোলনের রূপরেখা ঠিক করে দিলেন বলা ভালো। এবং অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে গোটাটাই শুধুমাত্র বাংলা, বাঙালি, বাংলা ভাষা। তাহলে কি ধরে নিতে হয় যে 2026-এর বিধানসভা নির্বাচনে লড়াইটা তৃণমূল বনাম বিজেপির, বাঙালির আবেগ বনাম হিন্দুত্বের? অন্তত আজকে 21শে জুলাই শহীদ দিবস স্মরণের মমতার বক্তব্য থেকে হয়তো সেটাই আমাদের মনে হচ্ছে। ভিন রাজ্যে অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যে ইদানিংকালে যে ঘটনাগুলো ঘটে চলেছে, যে যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন বা যারা কাজের জন্য ভিন রাজ্যে রয়েছেন, সেখানে বারবার বাঙালিদের ওপর আক্রমণ হচ্ছে। বাংলা ভাষায় কথা বললে তাদেরকে অনুপ্রবেশকারী বলা হচ্ছে, তাদেরকে পুশব্যাক করা হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কেন? এটা নিয়ে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করেছেন। এবার আরও সরব, আরও সোচ্চার, গভীর আন্দোলনের ডাক দিলেন এবং শহীদ মঞ্চ থেকেই 2026-এর বিধানসভা নির্বাচনের পর তিনি দিল্লি উৎখাতের ডাক দিয়েছেন। অর্থাৎ যে দিল্লিতে পরিবর্তন করবে তৃণমূল সরকার। কিন্তু সত্যি কি সেটা আদৌ সম্ভব? এই সব কিছু নিয়েই আজকে আমাদের এই পোস্ট এডিটের টেবিলে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে আমরা আলাপ করব। আমি শুরুতে আলাপ করে দেবো। আমার সঙ্গে আমার ডান দিকে রয়েছেন বিজেপির মুখপাত্র ডক্টর তন্ময় মুখোপাধ্যায়। তন্ময়দা, আপনাকে স্বাগত। আমার বাদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক রাজু ঘোষ। রাজুবাবু, আপনাকে স্বাগত। ভার্চুয়ালি আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা মুখপাত্র তাপস সিনহা। তাপসদা, আপনাকে স্বাগত। কংগ্রেসের মুখপাত্র রয়েছেন সুস্মিতা বিশ্বাস। সুস্মিতাদি, আপনাকেও স্বাগত। বাংলা ভাষার ওপর এই আক্রমণ যদি চলতে থাকে তাহলে কিন্তু সেই আন্দোলন দিল্লি অবধি পৌঁছে যাবে। এবং বলা হয়েছে যে 27শে জুলাইয়ের পর থেকে এই অস্ত্রেই ফের একবার গোটা বাংলা জুড়ে আন্দোলন হবে। তবে শুরুতেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু নির্বাচিত অংশ বাংলা নিয়ে, বাংলা ভাষা নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন, শুরুতে সেটা আপনাদের শোনাবো। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। जैसे बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा, पूरा आंदोलन होगा। हम नाम काटने नहीं देंगे, हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में। ये जो आईन है आपका, जो कानून है, इसको हम बातिल करेगा, हम इसमें हम चेंज करेगा। हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे, हमें नहीं मानेंगे। জেনে রাখবেন, এই লড়াই দিল্লি পর্যন্ত যাবে। আর আমি কিন্তু ছেড়ে দেওয়ার লোক নই, আমি ধরলে ছাড়ি না। हम तो सोचता है বাংলা ভাষা में बात करने से अब डर जाता है। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে, চ্যালেঞ্জ রইল। ড্যামেজ ম্যানেজ করা যায় না। বাংলা ভাষার উপর সন্ত্রাস করে যদি মনে করেন ড্যামেজ ম্যানেজ করবেন, তাহলে জেনে রাখুন ড্যামেজ কন্ট্রোল করার আমাদের মেশিনারি আছে, সেটা আমাদের সৈনিক, আমাদের সম্পদ। বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না, আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না। আর এই দিনে আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। খেলা তো আবার হবে।
এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা, অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা। 27শে জুলাই নানুর দিবস, 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। শুধু তাই নয়, এই শহীদ মঞ্চ থেকে নতুন স্লোগানও বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জব্দ নয়, স্তব্ধ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। এবং 2026-এর পর কেন্দ্রে আসল পরিবর্তন হবে এবং সরাসরি কেন্দ্রীয় সরকার বিজেপিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনে নেব। বাংলায় মাটি দুর্জয় ঘাটি, বাংলার মাটি দুর্জয় ঘাটি, জেনে রেখো দুর্বৃত্ত। দিল্লি রাজকে ভাঙো, ডবল ইঞ্জিন ভাঙো, সিপিএম হটাও, বিজেপি হটাও। যারা বাংলাকে ক্ষতবিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না, তাদের আমরা অসম্মানও দিই না। মানুষ বুঝে নেবে। 2026-এ আরো বেশি সিট নিয়ে জিততে হবে এবং জেতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই। দিল্লিকে হাঁটাতে হবে, বিজেপিকে হাঁটাতে হবে, চক্রান্ত রুখতে হবে। বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না। সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। আমি আগের বার বলেছিলাম বদলা নয়, বদল চাই, তাই আপনাদের গায়ে কিচ্ছু হাত দিইনি। আর এবারে স্লোগানটা হবে জব্দ হবে, জব্দ হবে, স্তব্ধ হবে। এবং তোমাদের, আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। যখন বিরোধী নেত্রী ছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হতো অগ্নিকন্যা, কিন্তু এখন তো তিনি শাসক দলের অন্যতম নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু আজকে শহীদ মঞ্চ থেকে তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আক্রমণাত্মক ভাষা বারবার এটাই বলার চেষ্টা করছেন বা সেটা দেখানোর চেষ্টা হচ্ছে জনতার কাছে যে তৃণমূল একমাত্র দল যারা বিজেপির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারে। তবে বিজেপিও কিন্তু আজকে পাল্টা উত্তর দিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে নতুন রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য, তারা বলছেন যে আগামী 2026 নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবে। চোরেদের রানী তিনি বক্তৃতা করছেন এখন ধর্মতলায়। সামনে কয়েক হাজার রোহিঙ্গা আর কয়েক হাজার দাগি চোর। খুব বড় বড় কথা বলেছেন পিসিমণি, খুব বড় বড় কথা। এই রাজ্যে নাকি তিনি সবাইকে কাজ দিয়েছেন। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক কেন? 2,15,00,000 বেকার কেন? শিল্প তুলে দিয়েছেন কেন? কোনোটার উত্তর নেই ওনার কাছে। আমিও চ্যালেঞ্জ করছি, 21-এ নন্দীগ্রামে আপনাকে হারিয়েছিলাম, 26-এ আপনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, বিহারের মতো এসআইআর চাই। এসআইআর মানে কি? একজন নিশ্চিন্ত থাকুন, ধর্মীয় উৎপীড়নের কারণে যারা বাংলাদেশ থেকে হিন্দুরা এসেছেন তারা মোদিজির চোখে শরণার্থী, অনুপ্রবেশকারী নয়।
কিন্তু রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান একটাকেও ভোটার তালিকায় থাকতে দেব না, দেব না, দেব না। হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে, তার বর্বর দলকে উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নেই। বাংলাদেশ থেকে যারা একসময় এদেশ ছেড়ে চলে গিয়ে ওখানে চলে এসেছিলেন, আবার ফিরে আসছে, যারা এই দেশটাকে দারুল হার্ব বলতেন, নাপাক বলতেন, যারা ওপারে থেকে ওখানে হিন্দুদের উপর অত্যাচার করে আবার তারা এখানে এসে ঢুকছে, আমরা তাদের চিহ্নিত করতে চাই, তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চাই। রোহিঙ্গাদের ডেকে এনে বিভিন্ন জায়গায় বস্তিতে বসানো হয়েছে, কলকাতার ভিতরে বসানো হয়েছে, বিধাননগরের মধ্যে বসানো হয়েছে, পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় আজকে রোহিঙ্গাদের বসিয়ে দেওয়া হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের এই ধর্মান্ধ মুসলিম মৌলবাদী ফ্যাসিজমের কাছে আত্মসমর্পণ, তা পশ্চিমবঙ্গকে একটা অনিবার্য ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বক্তব্য পাল্টা বক্তব্য শুনে মনে হচ্ছে যে নির্বাচন বোধহয় আর বেশি দেরি নেই, যদিও খাতায় কলমে 8 মাস বা 9 মাস পরেই হয়তো আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন। কিন্তু আজকে 21শে জুলাই শহীদ মঞ্চ থেকে মমতার বক্তব্য পাল্টা বিজেপির তরফ থেকে বক্তব্য শোনার পর মনে হচ্ছে যে আর কয়েকদিনের মধ্যেই হয়তো মাঠে নেমে পড়বেন। তাই প্রথম প্রশ্ন রাজুবাবুর কাছে, রাজু, সত্যি তো বাঙালির অপমান, বাংলার অপমান, বাংলা ভাষার অপমান, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তো আপমার বাঙালির আবেগ, বাঙালির অস্মিতাকে কোথাও যেন উস্কে দিয়ে ঠিক ভোটের রাজনীতিটা তিনি আজকে করে ফেলেছেন এবং মানুষের কাছে সেই বার্তা দেওয়ার চেষ্টা করছেন বিজেপি বাংলা বিরোধী এবং বাঙালির অপমান করছেন, বাংলা ভাষা অপমান করছেন। দেখুন, একটার পর একটা অপপ্রচার এই বাংলা এবং বাঙালির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কেন্দ্র সরকার যেভাবে করছে তার প্রতিবাদ স্বরূপ আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই 21শে জুলাই মঞ্চ থেকে তার প্রতিবাদ জানিয়েছেন। নাম্বার 1, একটু আগেই আপনি শুভেন্দুবাবু এবং বিজেপির নেতাদের আপনি বক্তব্য শোনাচ্ছিলেন যে প্রচুর রোহিঙ্গা, সেই রোহিঙ্গাদের ভোটে নাকি আমরা জিতে যাচ্ছি। আমি শুধু তথ্যভিত্তিক কথা বলছি, যারা এই মুহূর্তে আপনার চ্যানেল দেখছে তারা সকলেই একটু গুগলে সার্চ করে দেখে নিন যে 2024-এ পার্লামেন্টে কেন্দ্র সরকার জানিয়েছে সারা ভারতবর্ষে রোহিঙ্গা সংখ্যা মাত্র 16,000। কেন্দ্র সরকার পার্লামেন্টে 2024-এ জানিয়েছে সারা ভারতবর্ষে রোহিঙ্গার সংখ্যা মাত্র 16,000। তাহলে কোটি কোটি রোহিঙ্গা ভোটার কোথা থেকে পেল এটা আমি জানি না। আসলে এরা মুসলমান মানেই, মানে মুসলমানকে রোহিঙ্গা বানিয়ে মুসলমানদের এই দেশ থেকে তারা বিতাড়িত করতে, ধর্মের ভিত্তিতে রাজনীতি। নাম্বার 1 একটা। নাম্বার 2, ভারতীয় জনতা পার্টি এটা ট্রেডমার্ক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টি বিরোধী একমাত্র বাংলা এবং বাঙালি। হিমন্ত বিশ্ব শর্মা, তিনি আসামের চিফ মিনিস্টার, তিনি কখনো বলছেন জাতিগণনায় মাতৃভাষায় টিক করলে তাকে বাংলাদেশি বলে চিহ্নিত করা হবে। তিনি আবার বলছেন যে ভারতের আদিবাসীরা তারা হিন্দুর মধ্যে নয়, অর্থাৎ তাদের যে হিন্দুর রাজনীতি বা হিন্দু তাস, আসলে হিন্দুটা কারা এটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেছে। বারবার এরা বাংলা বাঙালির বিরুদ্ধে কথা বলে, বাংলা বাঙালিকে অপমান করে। বাংলা বাঙালিরা কোনো কর্মের সূত্রে অন্য রাজ্যে গেলে তাদেরকে বাংলাদেশি চিহ্নিত করে ডিটেনশন ক্যাম্প বানিয়ে তাদেরকে বন্দি করে রেখে দেয়। বাংলায় কথা বললে বাংলাদেশি তারা প্রমাণ করে ছাড়ে বারবার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গজরে উঠেছেন, তার কারণ একটাই, কারণ এই ভারতকে স্বাধীনতা দিয়েছিল বাংলা এবং বাঙালি, তার সবথেকে বেশি ভূমিকা রয়েছে বাংলা বাঙালির। আজকে বাংলা বাঙালির অস্তিত্ব রক্ষা করতে হবে বাংলা বাঙালি কি, তাই বিজেপির বিরুদ্ধে, কারণ বীর সাভারকার, জনসংঘ, শ্যামাপ্রসাদ মুখার্জি স্বাধীনতার কোনো আন্দোলনের পাটে ছিল না। তারা শুধু হিন্দু মুসলমান ওই ব্রিটিশদের কথা অনুযায়ী, ব্রিটিশের কথা অনুযায়ী তারা হিন্দু মুসলমানের বিভাজন করেছিল, শুধু ভারত স্বাধীন যাতে না হয় এবং ব্রিটিশকে যাতে সহযোগিতা করা যায়। অর্থাৎ এই যে বাংলা বাঙালির প্রতি ক্ষোভ, এটা বহু বছর ধরে চলে আসছে। বাংলা বাঙালির অস্তিত্বকে রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আজকে গজরে উঠতে হচ্ছে। এখন আপনি বলছেন মানুষ দুর্নীতি বলে যাবে, দুর্নীতির বিষয় না, এখানে দুর্নীতি কথা হয়নি। দুর্নীতি কথা কেন, বাঙালি অস্মিতা কেন বলবে না? ভারতের সংবিধানে 22টা ভাষাকে, ভারতের সংবিধান 22টা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। 10 কোটির বেশি মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে ভারতবর্ষে, তাহলে সেই বাঙালি জাতকে অপমান করা, সেই জাত বাঙালিকে অপমান করা, এটা মেনে নেওয়া যায় না। অনুপ্রবেশ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি বলবেন? অনুপ্রবেশ
অনুপ্রবেশ যদি হয়ে থাকে, অনুপ্রবেশ করে এখানকার ভোটার হয়, তার উত্তর কে দেবে? না না, অনুপ্রবেশ যদি হয়ে থাকে তার জন্য সম্পূর্ণ দায়ভার এবং সম্পূর্ণ লাইবিলিটি কেন্দ্র সরকার অমিত শাহ মহাশয়ের, কারণ রাজ্যের পুলিশ বর্ডার পাহারা দেয় না। এবার ওরা যেটা বলে না, ওরা যেটা বলে যে আমরা নাকি জায়গা দিচ্ছি না, আমি উত্তরটা আগে থেকে দিয়ে রাখি যে আমরা নাকি তাদেরকে জমি দিই না। লাস্ট দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী পরিষ্কার স্পষ্টভাবে বলে দিয়ে গেছেন যে যারা আমাদের দেশের নাগরিক নন, বাংলা ভাষায় কথা বলেন, তারা কিন্তু অনুপ্রবেশকারী, তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রী সাহেব দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে বলেছেন যে নাগরিকত্ব দেব এটা বলেনি, উনি বলেছেন যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে উনি সংবিধান অনুযায়ী সাজা দেবেন। সংবিধানের 324 নম্বর আর্টিকেলে 21 নম্বর সেকশনে বলা হয়েছে 1952 সালের পরে যারা এসেছে এখানে অবৈধভাবে, মানে ভোটার কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট এবং ইয়ে ছাড়া, ইমিগ্রেশন ছাড়া যারা ভারতে এসেছে 1952 সালের পরে, তারা সকলেই অবৈধ অনুপ্রবেশকারী। এত বছর ধরে কোটি কোটি মতুয়া নমশূদ্র যারা ভোট দিয়ে আসছে, যাদের ভোটে কেন্দ্র সরকার, শান্তনু ঠাকুর, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা জিতে এসেছে, তারা আজকে সেই মানুষগুলোকে বলছে অবৈধ অনুপ্রবেশকারী। আজকে আমি জানতে চাই যে অনুপ্রবেশকারী কারা? কিছু অংশের মানুষের বিরুদ্ধে হয়তো বাংলা ভাষা কথা বলার জন্য আইনি ব্যবস্থা হয়েছে, কিন্তু পরবর্তীকালে আমরা এটাও জানতে পেরেছি যে ভুলবশত যদি এটা হয়ে থাকে আবার কারেকশন করে তাদেরকে কিন্তু যোগ্য কোথায় 1000-এর বেশি। না না, আপনি একটা কথা বলুন, আপনি একজন দক্ষ অ্যাঙ্কার দাদা, আপনি একটা কথা বলুন, যদি বাংলাদেশি ধরা পড়ে ভারতে, তাহলে এবার তার প্রক্রিয়া কি আছে পাঠানোর জন্য? তাকে ডিপোর্ট করতে গেলে প্রথমে তাকে ফরেনার ট্রাইব্যুনালে মামলা করতে হবে, তাকে দোষী প্রমাণিত করতে হবে, পানিশমেন্ট মানিয়ে নিতে হবে, তারপরে ডিপোর্ট করতে হবে, ওই দেশে নোটিশ করে তবে পাঠাবে। এইভাবে ডাইরেক্ট মহারাষ্ট্র থেকে তুলে এনে বাংলার বর্ডার দিয়ে পার করে বাংলাদেশ পাঠিয়ে দিচ্ছে। কোন দেশের আইন? বিজেপি টার্গেট হয়, কোন দেশের আইন এটা? কে অধিকার দিয়েছে যে এইভাবে ডিপোর্ট করা? এই উত্তরটা আমি উত্তরটা তন্ময়ের কাছে নেব। যদি সত্যি বাঙালির আবেগকে কোথাও আঘাত করে থাকে, বাঙালির অস্মিতাকে যদি ডাক করা হয়ে থাকে বা অসম্মান করা হয়ে থাকে, তাহলে তো সত্যি এটা বিজেপির কাছে বুমেরাং হয়ে যেতে পারে। সেটা কি বিজেপি জানে না? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব জানে না? প্রধানমন্ত্রী জানেন না? তাহলে তারপরেও কেন অনুপ্রবেশ এবং রোহিঙ্গাকে নিয়ে, রোহিঙ্গা মুসলিমদের নিয়ে এখনও একই জায়গায় অনড়? প্লাস পাশাপাশি যত ভোটার লিস্টে এরকম অনুপ্রবেশকারী আছে, তারা নাম তুলেছেন, তাদেরকেও কিন্তু বারবার একই কথা বলছেন, তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। তাহলে আমি তন্ময়দার কাছে এটাই জানতে চাইবো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য এবং যেভাবে কেন্দ্র সরকারকে আক্রমণ, নির্বাচন কমিশনকে আক্রমণ, যেভাবে বাঙালির ভাষাকে অসম্মান করার জন্য আক্রমণ, বাঙালির অস্মিতাকে অসম্মান করার জন্য আক্রমণ করেছে, তারা তো বিজেপি কোনোভাবেই 2026-এ বিধানসভা লড়াই করতে পারবে না। এটা কি ঠিক না? এটা একটাও রাজনীতি যে হিন্দুত্বর পাল্টা তাস বাঙালির আবেগ। তন্ময়দা, দেখুন, আমি প্রথমে যেটা বলবো যে উনি অনুপ্রবেশকারীদের বাংলায় রাখতে চান, সেই জন্য ভাষাটাকে সামনে বলে মানুষকে জিনিসটা গুলিয়ে দিচ্ছেন। বাংলা ভাষা যদি বলেন তাহলে জানবেন কিন্তু সেটা নিয়ে কিন্তু বিজেপি কিন্তু কথা বলে আসছে এবং আন্দোলন করে আসছে। আপনাদের মনে থাকবে 2018 সালে একটি স্কুলে দাড়িভিটের 2টি নাবালক ছেলে বাংলা শিক্ষকের জন্য দাবি করেছিল বলে তাদেরকে মারা যেতে হয়েছিল, তাদেরকে প্রশাসন খুন করেছিল গুলি করে। তো সেইটাও কিন্তু বিজেপি কিন্তু সেই সময়ে আন্দোলন করেছে এবং বলেছে হ্যাঁ, কেন বাংলা ভাষার শিক্ষক নেই। আবার আপনি জানবেন, আপনি হয়তো নিশ্চিত পড়েছেন সুপ্রিয়, আমিও বাংলা মিডিয়ামে পড়েছি, আমাদের সময় কি স্কুল বুকে এই ধরনের বাংলা শব্দ পেয়েছেন যে ফুফু, খালা, গোসল, আব্বু, চাচা, এগুলো কি বাংলা ভাষা? এইগুলো এখনকার সময় জানবেন বাংলা বইয়ে এই সমস্ত বাংলা ওয়ার্ড ঢুকে গেছে এবং পরীক্ষায় দেওয়া হচ্ছে, অঙ্ক বইয়ে দেওয়া হচ্ছে। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো কেন হচ্ছে? কারণ তার উত্তর আমি আপনাকে দেব। কারণ পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর চেষ্টা হচ্ছে খুব সচেতনভাবে। কেন বলছি? আপনি আমাকে এই ভিডিওটা একটুখানি শুনুন, শুনে আপনি, এটা হচ্ছে একটা সংবাদ মাধ্যমে বিরোধী নেত্রী তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাম আমলে। সালে পার্লামেন্টে বলেছিল, পার্লামেন্টে না, এটা হচ্ছে আলাদা করে বলছেন তিনি, মিডিয়াকে বলছেন যে বাংলার হচ্ছে বিপন্ন সভরেনিটি, বাংলায় অনুপ্রবেশকারী ঢুকে আছে। তাহলে তিনি তখন থেকে
সেই 2000 বললাম বিরোধী দলনেত্রী ছিলেন, তখন থেকে তিনি জানেন। তার মানে তাহলে একজন জেনে বুঝে কিভাবে বাংলাকে আজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। আজকে ধরুন এই যে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা এখানে এসে রয়েছে, বাংলা ভাষী বাংলাদেশি অনুপ্রবেশকারী, তারা হচ্ছে বিনা পয়সায় রেশন পাচ্ছে, তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, তারা আমাদের ছেলে মেয়েদের চাকরিগুলো নিচ্ছে। তারপরে তারা যদি এখানে চাকরি না পায়, তারা অন্য ভিন রাজ্যে গিয়ে সেখানকার চাকরিগুলো নিচ্ছে। প্রশ্ন আছে, পরিসংখ্যান কিছুটা রাজুবাবু দিলেন, আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সব মিলিয়ে 17 লক্ষ রোহিঙ্গা আছে। তাহলে কত রোহিঙ্গা আমাদের এই ভারতবর্ষে আছে বলুন তো? রোহিঙ্গা মুসলমানরা আমাদের এখানে ভোটার লিস্টে নাম তুলে ফেলেছে। এইটা হচ্ছে, দেখুন, রোহিঙ্গার সাথে আমরা বলছি বাংলাদেশি অনুপ্রবেশকারী। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2005 সালে বলছেন, তিনি তখন রোহিঙ্গাদের কথা নিশ্চয়ই বলেননি। তাহলে তিনি তখন কাদের কথা বলেছিলেন? ওই যারা এপার বাংলা থেকে ওপার বাংলা স্বাধীনতার সময় চলে গেছে, তারপরে ওখান থেকে হিন্দুদের উৎখাত করে এখানে পাঠিয়েছে, তারপরে নিজেরা এসে এখানে ঢুকেছে, তাদের কথা বলা হয়েছে, যেন বাংলাদেশি বাংলাভাষী অনুপ্রবেশকারী। এবার আমি আপনাকে বললাম, এই যে রাজুবাবু বললেন যে 1000 জনের কথা, উনি খুব সচেতনভাবে ওই 1000 জন কোন কোন রাজ্য থেকে গিয়েছে সেটা বললেন না। তার হিসেবটা আমি আপনাকে দিচ্ছি। এর সিংহভাগ যারা হচ্ছে 1000 জনের মধ্যে, তারা হচ্ছে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা। তামিলনাড়ুতে 300 বেশি, কর্ণাটকে 272, কেরালায় 233। সিংহভাগ এরা হচ্ছে ধরা পড়েছে এই 3টে রাজ্যে যেখানে ইন্ডিজোট ক্ষমতায় আছে। উনি ইন্ডিজোটের ভোট চান, ইন্ডিজোটকে চান ওনার ভোট কাটতে, সেই জন্য একবারও কিন্তু ওখানে বললেন না কোন কোন রাজ্য থেকে এই 1000 জনকে রাম করছেন। দিল্লি, মহারাষ্ট্র, উড়িষ্যা, আসাম, যেগুলো সবটাই বিজেপি শাসিত রাজ্য। জিজ্ঞাসা করুন যে তামিলনাড়ুতে, আমি আপনাকে তথ্য দিয়ে দিচ্ছি, আজকে কেরালায় অপারেশন ক্লিন শুরু হয়েছে জানুয়ারি মাসে, সেখানে হচ্ছে অনেকজনকে অ্যারেস্ট করা হয়েছে। আজকে কর্ণাটকে আজকে গত বছরের ডিসেম্বর মাসে পার্লামেন্টে দাঁড়িয়ে ওখানকার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার পরমেশ্বর বলেছেন, আমরা 159 জন বাংলাদেশিকে আটক করেছি এবং ডিপোর্ট করব। আজকে তামিলনাড়ুতে শুধুমাত্র 2025 সালে দর্শকদের একটা কথা শুধু বলুন, না দর্শকদের একটা উত্তর দিয়ে দিন, বলতে দিন। আমি আচ্ছা, তারপরে শুনুন, আজকে এরা বাংলার গর্ব নিয়ে কথা বলে। সুপ্রিয়, আমি একজন ডাক্তার, আজকে যখন অন্য রাজ্যে যাই, গিয়ে আমরা বাংলার গর্ব নিয়ে কথা বলি যে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ছিল বাংলার মেয়ে, বিধানচন্দ্র রায় ছিল বাংলার ছেলে, নীলরতন সরকার ছিল বাংলার ছেলে, ডক্টর আরজি কর ছিল বাংলার ছেলে, এবং তারা বিখ্যাত ভারতীয় ডাক্তার ছিল। গর্বের সঙ্গে যখন বলি, তখন সেখানকার লোক ডাক্তাররা বলে যে দাদা ওগুলো এখন ভুলে যান, এখন ডক্টর সন্দীপ ঘোষের কথা চিন্তা করুন। আজকে আপনাদের রাজ্যে একজন প্রিন্সিপাল জেলে রয়েছে দুর্নীতির দায়ে, আপনি দেখাতে পারেন ভারতবর্ষের আর কোন রাজ্যে হচ্ছে? সুতরাং ওই বাংলার সেই গর্ব এখন আর আপনাদের আমি বুঝতে পারছি আপনাদের লজিকটাও ফেলে দেওয়ার বাঙালি হিসেবে বাংলা ছেলে হিসেবে বাঙালি সমাজের কাছে এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিচ্ছে, ঠিক আপনাদের দলের নেতৃত্ব সেভাবে দিচ্ছে, কিন্তু মানুষ তো ঠিক করবে। কিন্তু আজকে দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চ থেকেই বলছে যে বিজেপিকে ডাটি শুদ্ধ উৎখাত করব এবং জয় বাংলা বলবো। আমি বাইকটা শোনাচ্ছি, আপনার উত্তর নেবো, তারপরে বিজ্ঞাপন দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলে শুনুন। 100 বার বাংলায় কথা বলবো। জয় শ্রীরাম বলতো মনে আছে? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন বলছে জয় মা কালী। 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। 2021-এর আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে, পদ্ম ফুল উপড়ে ফেলা হবে। শুনলেন? দেখুন, আমরা হচ্ছে জয় শ্রীরাম বলি, জয় মা কালীও বলি, জয় দুর্গা বলি, কিন্তু আমরা এটা করি না যে কালী মাতা ওই মদ খান আর হচ্ছে মাংস খান। আমরা বলি না যে মহাদেবের মাথায় একজন কন্ডম সোশ্যাল মিডিয়ায় ফটো দেয়। এটা বলুন, এটা কি রাম কোথায় গেল? তন্ময়দা, এটা কি
তন্ময়দা এটা কি নতুন বেঙ্গল লাইন? এটা কি নতুন বেঙ্গল লাইন? প্রধানমন্ত্রী এসে বলছেন জয় মা দুর্গা, জয় মা কালী, আর আপনাদের রাজ্য সভাপতি, আপনাদের নেতারা যে কার্ড বিলি করছে সেখানেও জয় মা দুর্গা, জয় মা কালী। এটা কি বেঙ্গলের নতুন লাইন? আমরা বললাম, আমরা এটাকে দেখুন আজকে রাজু মাঝখানে তুমি কথা বলিনি বলছি তো, চট করে বিজ্ঞাপন। আজকে আপনারা জানবেন যে এখানে যখন দুর্গা পুজোর বিসর্জন বন্ধ করে দেওয়া হয়েছিল কিনা মহরম আছে বলে, সেই তখন সেই ভারতীয় জনতা পার্টি আন্দোলন করেছিল। এই কথা থেকে ভারতীয় জনতা পার্টি আন্দোলন করেছিল। আরে দুর্গা পুজো করার জন্য মমতা ব্যানার্জি ক্লাবে টাকা দেয়, বন্ধ করে দেয়। বেশ শেষ করতে হবে। কলকাতা হাইকোর্ট সেই রায়, আমার প্রশ্নের উত্তর তন্ময়দা পেলাম না। জয় শ্রীরাম ছেড়ে কেন জয় মা দুর্গা, জয় মা কালী? জয় শ্রীরাম কে বলেছে? আপনি ওই দিন আমাদের এখানে মিউজিক বাজে বারণ করো, এটা অভদ্রতা করছে। আচ্ছা বলতে দিন, আপনার কাছে আসবো তো। চট করে বলুন, হয়ে গেছে। আজকে ওই স্টেজ মঞ্চে দাঁড়িয়েই আপনারা দেখবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আচ্ছা বেশ, তার মানে এখনো জয় শ্রীরাম স্লোগানটা আছে। কারণ আপনারা দেখবেন যে হিন্দুদের দেবদেবী অনেক আমরা তাদেরকে মানে পূজা করি। বেশ, বাইরে থেকে আমাদের বাকি গেস্টরাও রয়েছে, তার কাছে যেতে হবে। কিন্তু যেহেতু বিজ্ঞাপনের সময় হয়ে শুরু এসে গেছে, আমি তাপসদা বা সুস্মিতাদের কাছে গেলে হয়তো মাঝপথে একটা ব্রেক দিতে হবে। কথা বলবো হেমন্ত বিশ্ব শর্মা সম্বন্ধে। আমি আবার আসবো আপনার কাছে। কিন্তু তার আগে আমাদের তাপসদা বা সুস্মিতাদের কাছে তো যেতে হবে। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, তারপরে ইন্টারাপ্টেড আমরা উইদাউট ব্রেক আপনার বক্তব্য শুনবো। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। সরাসরি প্রশ্ন রাখবো তাপসদার কাছে। তাপসদা, বাঙালির আবেগ, বাঙালির অস্মিতা, ভাষা আক্রমণ সমস্ত কিছু নিয়েই আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একযোগে আজকে আক্রমণ করেছেন বিজেপিকে, কেন্দ্রীয় সরকারকে, নির্বাচন কমিশনকে। এবং কোথাও মনে হচ্ছে 2026-এ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে তার আসল স্লোগান বোধহয় আজ থেকেই শুরু হয়ে গেল। অর্থাৎ একটা সুর বা তাল তিনি বেঁধে দিয়েছেন 2026 বিধানসভা নির্বাচনে কোন ইস্যুতে তিনি মাঠে নামবেন। আমি জানি না, বামফ্রন্টের বিষয়ে তার বক্তব্য খুব স্পষ্ট। আবার আপনাদেরকে তারা রাম বাম শ্যাম বলে যোগ দিয়ে দিয়েছেন, মহাশূন্যে পাঠিয়ে দেবো বলেছেন। কিন্তু এই লড়াই 2026 বিধানসভা নির্বাচনের আগে বামফ্রন্ট তথা সিপিআইএম কিভাবে এর বিরুদ্ধে কাউন্টার করতে পারে, এই লড়াইয়ে কীভাবে তারা সঙ্গী হবে? আদৌ তারা বিজেপি বা সিপিএম বা তৃণমূল যাই বলুন, যে ইস্যুতে আজকে বাঙালির আবেগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এজি নিয়ে বেরিয়ে গেলেন, সেখানে বামফ্রন্টদের কোথাও কি কোনো জায়গা বা স্পেস আছে বা জমি আছে? হ্যাঁ, ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানাই। কিন্তু সুপ্রিয়দা, আমি একটু তোমাদের উপর অভিমান করে বলছি, আজকে যদি এত ভগবান নিয়ে আলোচনা হবে জানতাম, তাহলে আমি ফুল ফল এই সমস্ত কিছু নিয়ে বসতাম না জানি। এখন স্টুডিওতে আজকে যা সাবজেক্ট ছিল সেটা জানি আমি রাজনৈতিক আলোচনা হবে। তো আমার বিজেপি এবং তৃণমূলের দুই প্রতিনিধি এবং বন্ধু তারা যেভাবে দুর্গা কালী রাম এইসব শুরু করলো, এখনো আরো অনেক ভগবান বাকি আছে, বাকি সময়টুকু তারা সেই নিয়ে কাটাবে। এখন মানুষের সমস্যাগুলো ঢাকার জন্য এটা কি সুন্দর একটা কৌশল। এখন এদেরকে আমি দোষী বলবো না, কারণ বিরোধী দলনেতা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনাম। তো 21শে জুলাই একটা হাইজ্যাক করা প্রোগ্রাম, এটা সবাই জানে যে 21শে জুলাই যে 93 সালের ঘটনা যখন ঘটে তখন তৃণমূল কংগ্রেস নামক দল জন্মায়নি। আর আমরা তো দীর্ঘদিন ধরে অন্তত শহীদ আমাদের কমরেডরা, আমাদের বন্ধুরা যারা খুন হয়ে যায় লড়াই সংগ্রাম করতে গিয়ে, তাদের শহীদ দিবস পালন করি। শহীদ দিবস না, এটা র্যালি পিকনিক আমরা বুঝতে পারি না। গোটা রাস্তা জুড়ে কলকাতার দুদিকে চারিদিকে একটা পিকনিক ফেস্টিভ হলো সেখানে। তো কিভাবে শহীদ দিবস পালন হয় সেটা রাজ্যের মানুষ প্রতি বছর দেখছে। রাজনৈতিক সমস্যাগুলো কোথায় যাবে? রাজ্যে যে আমাদের যে গোটা প্রশাসনিক কাঠামোটা ভেঙে পড়েছে, প্রতিদিন কোথাও না কোথাও খুন হচ্ছে। আমরা তো বিরোধীরা হচ্ছিলাম খুন, এখন তৃণমূলকে খুন করছে, মারছে তৃণমূল। এর আগের দিন আলোচনা হচ্ছিল যেটা মরছে তৃণমূল। মানে রাজ্যে প্রশাসনিক পরিকাঠামোটা গোটাটাই ভেঙে গেছে। স্বাস্থ্য থেকে শিক্ষা সমস্ত দপ্তর, আজকে গ্রামগঞ্জের রাস্তাঘাট এই চ্যানেলিং দেখানো হচ্ছে কোন জায়গায় গেছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে তিনি কি করেছেন আর কি করবেন এই কথাটা না বলে, হ্যাঁ যে আমাদের বাংলা ভাষীরা বাংলা কথা বললে তারা বাংলাদেশি, এটার বিরুদ্ধে লড়তে হবে। আমরা লড়ছি, প্রতিদিন কোথাও না কোথাও মিছিল করছি, প্রতিবাদ করছি। কিন্তু আমাদের রাজ্যের শাসক দল, তাদের কি দায়িত্ব ছিল? কেন মন্ত্রীদের একটা টিম যে সমস্ত রাজ্যগুলোতে
মাইগ্রেন্ট লেবাররা আক্রান্ত হচ্ছে সেই রাজ্য সরকারের সঙ্গে দেখা করছেন না? সেখানকার রাজ্যপালের সঙ্গে কেন দেখা করছেন না? কেন সেখানে বাংলাভাষী বাংলাদেশি চিহ্নিত অনুপ্রবেশকারী চিহ্নিত রাজ্যে আজকে 13-14 বছর কোনো নিয়োগ না হওয়ার কারণে প্রতিদিন হাজারে হাজারে আমাদের তরুণ প্রজন্মের ছেলেরা তারা বাইরে চলে যাচ্ছে, মাঝ রাস্তায় পড়াশোনা বন্ধ করে চলে যাচ্ছে। তাদের পাশে সরকারের দাঁড়ানো দরকার। কিভাবে করা যায় সেটা? সামনে ওড়িশায় মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলা যায় না? সমস্যা সঠিকভাবে সমাধান করতে হবে। চিৎকার করে আমি ভাষা আন্দোলন করব, মানে আরেকটা উনি 21শে ফেব্রুয়ারি করার একটা ডাক দিচ্ছেন। ভাষা আন্দোলনের আগে ভাষা যেখানে আক্রান্ত হচ্ছে সেই আক্রমণটাকে কিভাবে ঠেকানো যাবে? নিয়োগ বন্ধ দীর্ঘদিন ধরে কোন জায়গায় আজকে গোটা পশ্চিম বাংলা চলে যাচ্ছে? গোটা রাজনৈতিক বক্তব্যটা 21শে জুলাইয়ের বক্তব্যে একটু রাজনীতি পেলাম না, মানুষের সমস্যাগুলো আমরা দেখতে পেলাম না। তামান্নর মতো 9 বছরের একটা শিশু খুন হয়ে গেল। এই ধরনের গোটা রাজ্য অশান্ত হয়ে উঠছে। বোমা বারুদের স্তূপে কোথায় বিহারে খুন করে দুষ্কৃতিকারীরা এসে বাংলায় আশ্রয় নিচ্ছে। এটা কখনো আমরা বাংলায় ভাবতে পারি? আচ্ছা, এতদিন সরকার চলেছে, বিধানচন্দ্র রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, কোনোদিন এই ভগবানকে নিয়ে টানাটানি হয়েছে নাকি? হ্যাঁ, সেদিন ইলেকট্রনিক্স মিডিয়া আসেনি, প্রিন্ট মিডিয়া তো ছিল। আমরা ছাত্র জীবন থেকে তো সেই প্রিন্ট মিডিয়া পড়েছি। সেখানে কোথায় ভগবান নিয়ে এত লেখা, এত চর্চা হয়? আজকে দুষ্কৃতীদের দমন করতে হবে। ঠিক একইভাবে বিরোধী দলনেতা যে বক্তব্য করলেন, তিনি একটা করে হুঙ্কার দেন, মাঝে মাঝে হুঙ্কার দেন। আরে হুঙ্কার দেওয়ার আগে আপনারা তো বলছিলাম আপনাদের কিছু করতে হবে না, সারদা নারদা এটার সঠিক তদন্ত রিপোর্টটা প্লেস করুন, তৃণমূল এমনি চলে যাবে। আপনারা করবেন না, আপনারা বাংলায় চিৎকার করবেন আর দিল্লির নেতাদের সঙ্গে গিয়ে তৃণমূল সেখানে আপোষ করবে, সেখানে লড়তে পারবেন না আপনারা। এখানে এটা হচ্ছে গোটা বাংলার মানুষ ধরে ফেলেছে, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে লড়াই করতে পারবে না, আর তৃণমূলের দম নেই বিজেপির বিরুদ্ধে লড়াই করার। বাংলার মানুষ বুঝে গিয়েছে এই দুটো দল কোন কি রোল প্লে করছে, কোন পথে ওরা যেতে চাইছে। দেশটাকে যেমন ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক রাজনীতি, জাতপাতের নামে রাজনীতি, ধর্মের নামে রাজনীতি হচ্ছে, সেই একইভাবে বিরোধী দলনেতা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য রাজ্যের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা স্ক্রিপ্টেড, নাগপুর থেকে RSS এর হেডকোয়ার্টার থেকে স্ক্রিপ্ট করে দেওয়া হচ্ছে। প্রতিদিন বাংলার মানুষকে বোকা বানানোর জন্য মুখ্যমন্ত্রী কি বলবেন এবং বিরোধী দলনেতা কি বলবেন। দেখুন, সেখানে কোনো মানুষের সমস্যা নেই, বেকারদের কর্মসংস্থানের কথা নেই, কৃষি সমস্যার কথা নেই, শ্রমিকদের কাজ নেই, একটার পর একটা জায়গায় নিয়োগ বন্ধ। রাজ্যে কিভাবে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে, ল এন্ড অর্ডারটা কিভাবে ঠিক হবে, এইসব নিয়ে কোনো কথা নেই। মুখ্যমন্ত্রীর কাছে বাংলার মানুষ আশা করে কি করে বাংলা তার মর্যাদা রক্ষা করবে। রবীন্দ্রনাথের বাংলা, বিভূতিভূষণের বাংলা, নজরুলের বাংলা, এই জায়গায় দাঁড়িয়ে যে আমার রাজ্যের মানুষরা যদি অন্য কোথাও আক্রান্ত হয়, কি ভূমিকা সরকারের যে ভূমিকা পালন করা দরকার। আরে মিছিল তো আমরা করছি, গতকাল মেদিনীপুরে করেছি, গোটা রাজ্য জুড়ে মিছিল হচ্ছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। আমরা বাংলা ভাষীদের উপরে বাংলা ভাষায় কথা বলা মানে বাংলাদেশি, এই যেটা চলছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে, তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে লড়াইয়ের ময়দানে আমরা আছি। কিন্তু সরকারের যে ভূমিকা পালন করা দরকার বাংলার মানুষকে রক্ষা করার জন্য, এই ভূমিকা মাননীয় মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস নেত্রী তিনি পালন করতে পারছেন? রাজ্যের সমস্যাগুলো নিয়ে যে লড়াইটা করা দরকার, এই রাজ্যের বিরোধী দল 77টা MLA জেতা বিরোধী দল, আমাদের মহাশূন্যেও এখন যেতে হচ্ছে, গবেষণার প্রয়োজন আছে। এটার জন্য আপনাদের মহাশূন্যে পাঠানোর কথা বারবার বলছেন, নজর ঘোরাতে চাইছেন, ওসব করবেন না। মানুষ ঠিক সময় আপনাকে বার্তা দিয়ে দেবে রাজ্যের মানুষ। বেশ বেশ বেশ, একদম যে কথা আপনি বলছিলেন অনেকটা সেই সুরেই অধীর রঞ্জন চৌধুরী বক্তব্য রেখেছেন। এবং তারপরে আমি সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি, আমি আপনার কাছে আসি, তার আগে অধীরদার বক্তব্যটা শুনি। আজকে 21শে জুলাইয়ের মঞ্চে মমতার বক্তব্যের পর কি বক্তব্য দিয়েছেন অধীরদা, শুনুন। আরে এই মমতা ব্যানার্জি তো পার্লামেন্টে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে লড়াই করতে রে ভাই, বাংলার মুখ্যমন্ত্রী ছাড়া বলতে পারবে, আমরা তো কথা বলিনি। বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন, এটা মিথ্যাল গেম চলছে বিজেপি আর তৃণমূলে। বিজেপি বলবে রোহিঙ্গা, বিজেপি বলবে মুসলমান, দিদি বলবে হিন্দু, এই তো খেলা চলছে, ঢপের কীর্তন চলছে। নিজেদের মধ্যে কৃত্রিম যুদ্ধ করে তারা ভোট ভাগাভাগি করতে চাইছে। তাই লক্ষ্য করে দেখবেন, মোদি এর আগে যতবার এসছে বাংলায় বুয়া ভাতিজা কথা বলেছে, বুয়া ভাতিজার চোখ। এবার কিন্তু মোদি দুবার পশ্চিমবঙ্গ ঘোরা হয়ে গেল, বুয়া ভাতিজা কথা মোদি মুখে উচ্চারণ করেনি। আর মোদির সঙ্গে বুয়া ভাতিজার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। অধীরদা একেবারে সরাসরি যাই বলেন, একটা সেটিং তত্ত্ব কিন্তু আরও একবার সামনে এনে দিলেন। সুস্মিতাদি, আজকে
21শে জুলাই শহীদ দিবস স্মরণ, যেটা আক্ষরিক অর্থেই কংগ্রেসের অনুষ্ঠান ছিল। সেই সময় তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সেই আন্দোলনের নেত্রী ছিলেন। কিন্তু কংগ্রেসে থাকাকালীন যে শহীদ স্মরণ হতো, আর আজ তৃণমূল সেটাকে পুরোটাই ছিনিয়ে নিয়েছে আপনাদের কাছ থেকে। যা সত্ত্বেও কংগ্রেসের সেই জায়গা আর নেই। কিন্তু আজকে দেখুন কিভাবে এই মঞ্চটাকে রাজনৈতিকভাবে নির্বাচনী প্রচার হিসাবে কোন উচ্চতায় মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে যাচ্ছে। কোথাও মনে হচ্ছে না, আফসোস হচ্ছে না যে এটা কংগ্রেস আজকে এটা করতে পারতো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগ আর আপনাদের দেননি? কি বলবেন সুস্মিতাদি? হচ্ছে প্রথমে আমি বলি, আমাদের 13 জন যুব কংগ্রেস কর্মী যারা 1993 সালে 21শে জুলাই শহীদ হয়েছিলেন, এবং তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি, এবং 200-র উপরে মানুষ সেদিনকে আহত হয়েছিলেন, তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমি আমার কথা শুরু করব। আমি রাজুদার বক্তব্য প্রথমে শুনলাম, এবং রাজুদা তাতে একবারও প্রথমে শহীদদের প্রতি শ্রদ্ধা কিন্তু জ্ঞাপন করলেন না। এবং যেটা আমরা দেখি যে আজকের 21শে জুলাইয়ের মঞ্চটা একটি শুধু রাজনৈতিক মঞ্চ না, একটা ক্ষমতা প্রদর্শন করার মঞ্চ তৈরি হয়েছে। আজকে 21শে জুলাই শহীদ দিবসে আজকে যে শহীদরা শহীদ হয়েছে, তাদের এই শহীদ হওয়ার ফাইলটা পর্যন্ত আজ পর্যন্ত তিনি খোলেননি। তিনি বলেছিলেন তিনি যদি সরকার ক্ষমতায় আসেন তাহলে তিনি সেই ফাইল খুলবেন। কারণ এর যে নায়ক মনীশ গুপ্ত, সেই মনীশ গুপ্তই পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে তার দলের এমএলএ হয়েছে, তার দলের মন্ত্রী হয়েছে। আমাদের রাজপাল সিং যিনি গুলি চালিয়েছিলেন আমাদের বারাসাত যুব কংগ্রেসের অধিবেশনে, সেখানে তার বিরুদ্ধেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এবং তার উল্টে তাকেও দলের এমএলএ বানানো হয়েছে। এবার বক্তব্যটা হচ্ছে, দেখুন আমি আজকে সবচেয়ে আমি শুনছি এখানে মানে কোনো দেবদেবী তো বাকি নেই। আর বিষয়টা হচ্ছে এই যে হিন্দুত্ব পাল্টা বাঙালি, এই যে দুটো তাস দুদিক থেকে ফেলা হচ্ছে, এই তাস দুটো দিয়ে মানুষের বেসিক নিডসের কিন্তু কোনো প্রবলেম সলভ হচ্ছে না। মানুষের মেয়েদের নারীদের নিরাপত্তা নেই। আজকে আমাদের পলাশী চলে হয়েছে যে অভয়া এবং তামান্না, এই যে দুজন মারা গেছেন, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য, এবং আমাদের 13 জন শহীদ। আমাদের সব জায়গায় প্রোগ্রাম হয়, ছোট ছোট করে হয়, কারণ কয়েকশো কোটি টাকা খরচা করে প্রোগ্রাম করার মতো ক্ষমতা আমাদের নেই। তা সুতরাং ওই যারা রোজ একে অপরকে মারছে তৃণমূল কংগ্রেসের নেতারা, আপনি দেখবেন সব বকরার লড়াই। তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে এই যে বাংলার অস্মিতার বিরুদ্ধে সারা ভারতবর্ষে কিন্তু আমরা লড়াই করছি, আমরা সারা ভারতবর্ষে লড়াই করছি, নারীদের সম্মানের জন্য সারা ভারতবর্ষে লড়াই করছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে তিনি দিল্লি থেকে বিজেপিকে কি উৎখাত করবেন? 42টা সিটের যদি 42টাও জিতে যায়, ওনাকে ভরসা করে ওনার সাথে কেউ জোট করবে না। আর কংগ্রেস যেহেতু বিরোধী দল, সেহেতু বিরোধী দল কংগ্রেসকে বাদ দিয়ে, যার অস্তিত্ব ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, প্রত্যেকটা ইউনিয়ন টেরিটরি, আপনাদের ইন্ডিয়া জোটে তো তৃণমূল কংগ্রেস রয়েছে। গতকালও আপনাদের ভার্চুয়াল মিটিং হয়েছে, আমরা তো বলছি আমরা বৃহত্তর স্বার্থকে মানে জন্য আমরা ক্ষুদ্রতর স্বার্থ মানে আমরা ত্যাগ করেছি। তার কারণ আমরা সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী যে সমস্ত শক্তি আছে তাদের সাথে লড়েছি। তাই বলে এইটা না যে বাংলার যে দুর্নীতি, বাংলার যে সন্ত্রাস, তার বিরুদ্ধে আমাদের লড়াই নেই। আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার এই দুর্নীতি নিয়ে, নারী সম্মান নিয়ে কোনো বক্তব্য রাখে কি? আমাদের খুব যে বাংলা নিয়ে তাদেরকে খুব ইন্টারেস্ট আছে বা বাংলা রাজনীতি নিয়ে ইন্টারেস্ট আছে আমি জানি না, মানে আমি সেভাবে কিছু দেখিনি এখনো পর্যন্ত। আমার মনে হয় আপনার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পেজে গিয়ে আপনার এগুলো সার্চ করলেই আপনি পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেই কথাটা আজকে বলছি সেটা হচ্ছে, আজকে যেমন নরেন্দ্র মোদীকে দেখলাম এসে তিনি যে কথা বলে গেলেন জয় মা দুর্গা, জয় মা কালী,
মানে বাংলার এখন রামকে ছেড়ে মা কালী আর দুর্গাকে ধরলেন, এবং তার পরিবর্তে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিলেন জগন্নাথ ধামের পরে দুর্গা মণ্ডপ তৈরি হবে। ভালো, এটা কি ধর্মভিত্তিক একটা দেশকে দেশ তৈরি করতে চাইছে? আজকে যেভাবে বিরোধী নেতা আজকে যেভাবে মুসলাম মোল্লা তাদের ভোট আমাদের দরকার নেই যেভাবে মুসলমানদের আক্রমণ করে, আরে আমরা তো যারা আমাদের দেশটা তো ধর্মের জন্য ভাগাভাগি হয়নি, আমাদের দেশটা কট্টর মৌলবাদী যারা তারা দেশটাকে ভাগ করতে চেয়েছিল, তারা বেরিয়ে গেছিল। কিন্তু যারা দেশটাকে ভালোবাসে সে সমস্ত মুসলিমরা, প্রচুর মুসলিম আমাদের শহীদ হয়েছেন দেশের জন্য, প্রচুর লোক প্রাণ দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে শুধু ধর্ম, বাংলা, বাঙালিকে যখন আঘাত করা হচ্ছে, বাঙালির উপরে আঘাত আসছে, তার বিরুদ্ধে তো আমরা বলছি। আমাদের ন্যাশনাল অ্যান্থেম, ন্যাশনাল সং তা বাঙালির লেখা। বাঙালির ঐতিহ্যকে নষ্ট করবে কোনো শক্তি নেই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজেপি আজকে যেই কথাটা বারংবার বলছে, এই যে রোহিঙ্গা আর রোহিঙ্গার যে স্ট্যাটিস্টিক্সটা রাজুদা দিল, আমি শুধু বলতে চাই রোহিঙ্গা হচ্ছে মায়ানমারের মুসলমানরা এবং বাংলাদেশি মুসলমানরাও কিন্তু অনুপ্রবেশকারী আসছে। শুধু বাংলাদেশি মুসলমান না, বাংলাদেশি হিন্দুরাও অনুপ্রবেশকারী আসছে। মানে অনুপ্রবেশ একটা এমন ইস্যু যেটা 2026 বিধানসভা নির্বাচনের আগে কিন্তু একটা বড় বড় বিষয় হয়ে উঠে আসছে। এবং সেটা দেখুন, সেটা দায়িত্ব হচ্ছে আমাদের আমাদের নির্বাচন কমিশন সবার। আজকে শুভেন্দু অধিকারী উত্তরকোনা অভিযানে হঠাৎ করে হর হর মহাদেব দিয়ে শুরু করলো, মানে এবার শিবে চলে আসছে। ঠিক আছে, মানে কোথাও না কোথাও ওই তো ঘুরে ফিরে একই আসছে, মানে ভগবান স্মরণ সবাইকেই করতে হচ্ছে। বেশ, এদিকে শিল্প নেই, মানুষের চাকরি নেই, চাকরি হারানোর রাস্তায় বসে আছে, আলোচনা নেই, মহিলাদের সম্মান নেই। বেশ, তন্ময়দা কিছু উত্তর দেবে। তন্ময়দা বলুন, ছোট করে। সুপ্রিয় একটু টাইম দেবেন। আমার সব থেকে কষ্ট লাগে এই তাপসদার মতন এই বাম কর্মীদের দেখলে আমার একটু কষ্ট লাগে, কারণ আমি বুঝতে পারি না যে কেরালার বাম আর পশ্চিমবঙ্গের বাম কি আলাদা? কেরালার বামফ্রন্ট সরকার বলছে আমরা অপারেশন ক্লিনের মাধ্যমে বাংলাদেশি ধরবো, বাংলাদেশি ডিপোর্ট করব, সেই জন্য আমরা শুরু করেছি এবং বাংলাদেশিদের ধরছে। আর তাপসদা এখানে বলছে আমরা নাকি আন্দোলন করছি। আর আন্দোলন তো করবেন আপনারা আমাদের সাথে। আজকে দেখুন এরা বললেন যে কি হচ্ছে নাকি ধর্মঘট ডেকেছে পুরো দেশ জুড়ে, আর কেরালা সরকার বলছে ধর্মঘটে না আসলে সে হচ্ছে ধর্মঘট মানলে সে পয়সা পাবে না, তার সার্ভিস ব্রেক হবে। ধর্মঘট কেরালা সরকার মানছে না। আরে আপনারা প্রথমে কেরালাকে বলুন, ওইখানকার বামকে, আর তারপরে আবার এই যে বাম এবং কংগ্রেস দুজনেই কিন্তু এই সুপ্রিয় আপনি যেটা বললেন গত শনিবার এদের ইন্ডিজোটের বৈঠক হয়েছে। ঠিক, তাহলে একটা ইন্ডিজোটের বৈঠকে তৃণমূলের সাথে তখন তৃণমূল খারাপ নয়, পরে বলবে সবাইকে বলতে হবে, তোমার ছোট করে বলতে হবে। এবার হচ্ছে দেখুন যে তখন ওরা কি বলছেন বৃহত্তর স্বার্থে, তাহলে বৃহত্তর স্বার্থ কোনটা? তৃণমূলকে রাজ্যে ক্ষমতায় রাখা, বাংলাকে শেষ করা, তাই না? আজকে অধীর চৌধুরী যে কথা বলছে, ওনাকে কংগ্রেস হাইকমান্ড বলছে যে মমতার বিরুদ্ধে কথা বললে পার্টি ছেড়ে দাও। আজকে সুস্মিতা সেটা জানেন, আজকে ওনার উনি হচ্ছে রাজ্য সভাপতি ওনার, এবং হাইকমান্ডকে বারণ করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝলাম সময় নেই উত্তর নিতে হবে। এরা হচ্ছে দুটো ভোট কাটুয়া দল, এদের একটাই উদ্দেশ্য আলাদাভাবে ইলেকশনে লড়ে ভোটটা কেটে তৃণমূলকে সাহায্য করা। এরা ইন্ডিজোটের বৈঠকে গিয়েছিল, ওই কারণে কেরালায় আপনাদের বাম সরকার রয়েছে, তাহলে সেখানের সঙ্গে বাংলার বামেদের তফাৎটা কোথায় তফাৎ? বেশ, কর্মদা হয়ে গেছে, বেশ। তন্ময়দা বলতে দিন, সময় নেই। এখন তাপসদা বলুন। সুপ্রিয়দা আমাকে বলতে বলেছে, আপনি কেন যাচ্ছেন? আপনি আমার কথা বলেছেন তো, বলুন, সময় নেই। আজ আমি প্রশ্নটা
দেখেছি তো করতে পারছেন না, চ্যানেলে এসেছেন। আপনি বেশ, ডাক্তার মানুষ, বেশ, ইন্ডিয়া বেশ, কথাটা বেশ, উচ্চারণ করতে পারছেন না। বেশ। আমি আপনাকে বলবো এই অনুষ্ঠানের পরে তন্ময়দা বেশ, তন্ময়দা আপনার সময় শেষ, বলতে দিন। কেরালার মহাকরণে, কেরালার অফিসগুলোতে অনুপস্থিতির হারটা দেখে নেবেন। কেরালার সরকার বন্ধ ভাগার জন্য রাস্তায় নামেনি, হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে একটা সার্কুলার দিতে হয়েছিল, ওগুলো একটু জানার চেষ্টা করবেন। কেরালার কোথাও তন্ময়দা বলতে দিন, বাইরে থেকে যারা আছে বলতে দিন, আপনার বক্তব্য হয়ে গেছে। আনছেন তার বিরুদ্ধে কেরালায় 95% মানুষ অনুপস্থিত ছিল। শেষ করতে হবে, শেষ করতে হবে। বেশ 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 রাজুবাবু, বেশ বেশ রাজুবাবু, আপনাদের বিরুদ্ধেও একই অভিযোগ। বিজেপি যদি হিন্দুত্ব নিয়ে করে, আপনারাও কিন্তু ধর্মের ভিত্তিতে কোথাও না কোথাও রাজনীতি করছেন। সুশীলাদি একই কথা বললো, বাঙালির তাস খেলুন যাই খেলুন, কোথাও ঘুরিয়ে কিন্তু ধর্মীয় মেরুকরণের বিষয় চলে আসছে। সব সময় নতুন নতুন ফোন দিয়ে আটে। এরা এখন মুসলিম, ভারতীয় মুসলিমদেরকে রোহিঙ্গা বানানোর চেষ্টা করছে। রোহিঙ্গা বানানোর চেষ্টা করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। মানে ভারতের যত মুসলিম আছে তারা নাকি সব রোহিঙ্গা। কিন্তু ওরা জানে না, আবার বলছি ভারতীয় মুসলিম বাংলাদেশে যাবে না, বলছি রোহিঙ্গা একজন বাংলাদেশি রোহিঙ্গা কি অনুপ্রবেশকারী? রোহিঙ্গা বলছেন আপনি ডাক্তার। আমার হাতে একদম সময় নেই, আমার আর হাতে একদম সময় নেই, শেষ করতে হবে, 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 সময় নেই, সময় নেই, সময় নেই, সময় নেই, সময় নেই। রোহিঙ্গারা অনুপ্রবেশকারী নয়। UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি অনুমোদন দেয়। আমাদের দেশে যদি অনুপ্রবেশ হয়ে থাকে, রাজুবাবু আমাদের দেশে যদি অনুপ্রবেশ হয়ে থাকে, সেটা আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই অনুপ্রবেশ কারা রুখবে? শুধু জমি জট, বিএসএফ, স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের সঙ্গে যে মতবিরোধ জমি দেওয়া নিয়ে আমার মনে হয় অতি দ্রুত মেটানো উচিত। আর ভোটের রাজনীতিতে যদি একটি লোকও অনুপ্রবেশকারী হিসাবে আমাদের রাজ্যে ভোটার লিস্টে থাকেন, তাহলে ইমিডিয়েটলি শেষ করতে হবে। 21 জুলাইয়ের মঞ্চের বক্তব্য থেকে আমরা একটা জিনিস পরিষ্কার হয়ে গেছি, যে আগামী দিন বিজেপির হিন্দুত্ব তাস আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালির আবেগ, এটা নিয়ে কিন্তু লড়াই হবে। এখন দেখার যে আম জনতা, তার জনতা ঠিক করবেন যে আগামী দিন 2026 বিধানসভা নির্বাচনে গণতান্ত্রিক পদ্ধতিতে কে নতুনভাবে সরকারে ফিরে আছে। আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হবে। উপস্থিত সমস্ত যদি অনেক ধন্যবাদ থাকার জন্য আপনাদের নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।